এই গণঅভ্যুত্থানের সব থেকে বড় কালপিট হচ্ছে আসিফ নজরুল। দ্বিতীয় যদি আমি আরেকজনকে বলতে সেটা হচ্ছে সৈয়দ রেজানা হক। এই দুইজন ব্যক্তির মন্ত্রণালয়ে এখনো স্বৈরাচারী দোষর কিভাবে টিকে থাকে? কোনো সংস্কারই হয় নাই। এখানে আমাদের তিনটা মৌলিক সংস্কার দরকার ছিল, আমার জুডিশিয়ারি সিস্টেম বা বিচার বিভাগীয় সংস্কার, নির্বাচন সংস্কার, আর হচ্ছে সর্বোচ্চ শেষ যেটা আমি বলবো সেটা হচ্ছে আমার শিক্ষা ব্যবস্থার সংস্কার। যেটা এই তিনটা, আর একটা বিষয় তো সবসময় থাকে যে আমাদের নৈতিক সংস্কার যেটা আমাদের ইন্টারনালি হয়ে থাকে, সেটি আসবে আরও পরে। কজ এই জিনিসগুলো আমাদের তো শেপড হয় আমাদের গভর্নমেন্ট কীভাবে বা আমাদের জুডিশিয়াল সিস্টেম কীভাবে আমাদেরকে কোন ধরনের সমাজ ব্যবস্থায় কোন ধরনের আমাদের পরিবর্তন বা কোন ধরনের আমাদের প্রেশারাইজ করছে সেগুলোর উপর ভিত্তি করে। কিন্তু আমাদের বিচার ব্যবস্থা যদি আমি চিন্তা করি, এখন পর্যন্ত আমি তো আসলে আমার গভর্নমেন্ট যে গঠন, আমার বলতে অত্যন্ত কষ্ট লাগে। আমাদের গভর্নমেন্ট যখন গঠন হয়েছে তখনই তো আমি একজন স্বৈরাচারের যিনি রাষ্ট্রপতি ছিলেন উনি কি কোনোভাবে দায় এড়াতে পারেন? ওনার কাছে আমি শপথ নিয়ে যে গভর্নমেন্ট গঠন করেছে সেই গভর্নমেন্টের কী লেজিটিমেসি থাকতে পারে? সেই গভর্নমেন্টকে আমি কীভাবে বলতে পারি যে এটি একটি গণ অভ্যুত্থানের সমর্থিত গভর্নমেন্ট বা গণ অভ্যুত্থানের? আমার বিডিআর হত্যাকাণ্ড যেটার আমি আমার এই নলেজ দিয়ে আমি যেভাবে ব্যাখ্যা করতে পারি যে আমাদের দেশের সার্বভৌমত্ব ওই দিনই বিকিয়ে গিয়েছে যেদিন বিডিআর বিডিআর হত্যাকাণ্ডের নাম করে আবার 57 জন বা আমি যদি বলি মতান্তরে 70 জনের বেশি সেনা সদস্য এবং বিডিআর সদস্যকে হত্যা করা হয়েছে। আমার এই মুখোমুখি করে দিয়ে বিডিআর এবং সেনাবাহিনীকে, একটা প্যারামিলিটারি অর্গানাইজেশন আর একটা ফুল মিলিটারি অর্গানাইজেশন, দুটাকে মুখোমুখি করে দেওয়ার মাধ্যমে এভাবে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে, যার মাধ্যমে আমার দেশপ্রেমিক এতগুলো আমার সেনা অফিসার হত্যা হয়েছে, এটি নিয়ে সর্বপ্রথম কাজ করার দরকার ছিল। কিন্তু এটিকে বাদ দিয়ে এমন কোনো বিষয় নিয়ে আমি কাজ করলাম যেগুলো নিয়ে আসলে আমার সংস্কারের সেই অর্থে আমি তো চাইলে আমি বলতে পারি যে একজন ডিসিকে বলতে পারি আমার রাস্তা সংস্কার, এই সংস্কার তো আমার দরকার নেই। এগুলো তো আমার মৌলিক সংস্কার হলে এগুলো তো এভাবেই হয়ে যাবে। তো সেই সংস্কারের জায়গা থেকে আমি মনে হয় না যে আমার ন্যূনতম কোনো ধরনের আমি আসিফ নজরুল স্যারকে আমি স্পষ্টভাবে বলি যে উনি তো এই গণঅভ্যুত্থানের সব থেকে বড় কালপিট হচ্ছে আসিফ নজরুল। সব থেকে বড় উনি সমস্যাটা করেছেন। দ্বিতীয় যদি আমি আরেকজনকে বলতে সেটা হচ্ছে সৈয়দ রেজানা হক। উনি সব থেকে বড় ঝামেলাটা করেছেন। এই দুইজন ব্যক্তির মন্ত্রণালয়ে এখনও স্বৈরাচারী দোষর কীভাবে টিকে থাকে? গণ অভ্যুত্থান একটা বিপ্লব যখন হয় তখন তো সেটি কাঠামোগত সম্পূর্ণ পরিবর্তনকে সাধিত করে। কিন্তু আমার এই জায়গাগুলোতে স্বৈরাচারের দোসরদেরকে আমি পুনর্বাসন দিয়ে বারংবার, এবং আমি একটা জায়গা থেকে আমার একজন গণ অভ্যুত্থানের নেতৃত্ব বা আমার আধিপত্যবাদ বিরোধী একজন নেতৃত্ব, তাকে আমি হত্যা করার পরে তার কিলার কীভাবে দেশ ছেড়ে দেশের বাইরে পালায়, এবং আমি আজকে এতদিন পার হওয়ার পরেও আমি এখন পর্যন্ত কোনো ধরনের কোনো আমি অ্যাকশন দেখতে পারি না। তখনই আমি বুঝতে পারি যে এই গণ অভ্যুত্থান তখন ব্যর্থ হয়েছে, এবং এটির জন্য এদেরকেও দায়বদ্ধ করতে হবে, এদের বিচারের আওতায় আনতে হবে। এই আসিফ নজরুল থেকে শুরু করে সৈয়দ রেজানা হক থেকে শুরু করে এদেরকে বিচারের আওতায় আনতে হবে।